আমার সকল বন্ধুদের জানাই শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, তোমাদেরও কি আমার মতনই অবস্থা? মানে সেজে গুজে মাথায় একখানা হেলমেট পরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছো গণপতি বাপ্পার দর্শন করতে? আমার তো দারুণ মজা লাগছে। আজকে অনেকগুলো গণেশ ঠাকুর দেখারই প্ল্যান আছে, জানি না কতটা পারবো। ওই যে বললাম না, রাতের খাবারের জন্য নেমন্তন্ন রয়েছে আন্টির বাড়িতে, সন্ধেবেলা আবার প্রসাদ খাবো, রাতের আবার ডিনারের নেমন্তন্ন রয়েছে। আমার তো অনেক প্ল্যান। বাইরে ঠাকুর দেখতে বেরিয়েছি ঠিকই, আর ভীষণভাবে এনজয় করছি। প্রসাদ খাওয়ারও ভীষণভাবে ইচ্ছে হচ্ছিল, কিন্তু প্রসাদ আবার পেট ভরে খেতেও পারছি না। এমনিতে খুব একটা নেমন্তন্ন থাকে না, তার ওপর নেমন্তন্ন পেয়েছি তো পেয়েছি, পুরো একটা দিন খাওয়া দাওয়ার নেমন্তন্ন পেয়ে গেছি। এই মন্দিরটা সিদ্ধিদাতা গণেশেরই মন্দির, আর ভীষণভাবে ভিড় হয়। প্রত্যেক বছর যখন এই মন্দিরখানাতে আসি দেখি অনেক ভিড় হয়, পা রাখার জায়গাও পাই না। এবছরটা তাও দেখছি একটু কম। তাছাড়া আমাদেরও একটু লেটও হয়ে গেছে এখানে আসতে। ওই যে রাস্তাতে দেখলে না কত ভিড় রয়েছে, সেই ভিড় এড়িয়ে এড়িয়ে আসতে অনেকটা সময় লেগে গেছে, আর এসে দেখছি প্রসাদখানাও শেষ হয়ে গেছে। এইবারের যে প্রসাদটা দিচ্ছিল ওটা আবার আমার খুব একটা পছন্দের নয়, মানে কাট রাইস আর একটা সুজির হালুয়া। মিষ্টি জিনিস তো আমি খুব একটা পছন্দ করি না। তার আগে দিয়েছিল একটু ঝাল ঝাল করে পোলাও, সেটি আর পেলাম না। এই কাট রাইসটা দেখে আর হাতে নেওয়ার ইচ্ছে হলো না, নিলামও না। ওই গণেশ মন্দিরটা ছেড়ে এবারে চলে এসেছি আরেকটি মণ্ডপে, আর দেখতে এত অপূর্ব লাগছে, আর ভীষণভাবে ভিড়ও ছিল। মনে হচ্ছে এই ভিড়ের মধ্যে আমি পুরো পিটাই পরোটা হয়ে যাব। ভিড় ঠেলে ঠেলে অনেকটা সামনে এগিয়ে এলাম, আর এই সুন্দর ডেকোরটা দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। এত সুন্দরভাবে সাজিয়েছে গণপতি বাপ্পাকে, দেখেই শান্তি পেলাম জানো তো। গণপতি বাপ্পার পাশেই রয়েছে মা লক্ষ্মী, কি সুন্দর লাগছে না, একদম গোলু গোলু মা লক্ষ্মী মাতা। এখানে একটা স্টেজ প্রোগ্রাম আগের বছর দেখে গেছিলাম, ভীষণই ভালো লেগেছিল। আর এখন যেহেতু সন্ধে হয়েছে, সবে এখন বক্তৃতা দিচ্ছে, এরপরে হয়তো ভালো ভালো অনুষ্ঠানও হবে। চারিপাশের পরিবেশখানা কিন্তু দারুণ ছিল, আর আমার তো যেতেই যেন ইচ্ছে করছিল না। আর এদিকে দেখো মণ্ডপ থেকে বেরিয়ে এসে একটু প্রসাদ হাতে নিয়েছিলাম। আর জানো তো, যে দাদাটা প্রসাদ দিচ্ছিল ওই দাদাটা তো প্রথমে ক্যামেরা করা দেখে বেশ ভালো মতনই ভয় পেয়ে গেছিল, তারপরে বুঝেছে আমার একটা স্মাইল দেখে, তখন আবার নিজেও একটু স্মাইল করছিল, আর ভেতর থেকে ভীষণ খুশি হচ্ছিল। প্রসাদটা খেতে না কি যে ভালো লাগছিল। পোলাও দিয়েছিল, আর পোলাওটা খেতে সত্যি খুব ভালো লাগছিল। ইভেন আমার ছেলেও খুব মজা করে এই পোলাওটা খেয়েছে। আর একটা সন্দেশও ছিল, আর সেই সন্দেশটা পুরো একদম ঘি দিয়ে বানানো, তো সেটা যেন আরোই সুস্বাদু লাগছিল। বাড়ি ফেরার পথে রাস্তার ধারে যে কটা গণেশ ঠাকুর দেখতে পেয়েছি দাঁড়িয়ে দর্শনই করে ফেললাম। মোটামুটি ওই 4-5টা মতন ঠাকুর দেখতে পেয়েছি। রাস্তার ধারে যতগুলো পেয়েছিলাম অতগুলো মোটামুটি দর্শন করারই চেষ্টা করেছি। তারপর সোজা চলে এলাম আন্টির বাড়িতে। আর এই দেখো না, দিদিকে আজকে কত সুন্দর লাগছে। এটাই হচ্ছে আন্টির মেয়ে। আজকে পুরো রান্না বান্নার দায়িত্বখানা আন্টির মেয়েই নিয়েছে। আজ দিদিকে কত সুন্দর লাগছে, এরকম সাজে কখনো দিদিকে দেখিনি। আজ পুরো সাউথ ইন্ডিয়ান লুকে একদম দিদিকে দারুণ লেগেছে। দিদি আবার খুব একটা পছন্দ করে না রান্না করার সময় কেউ যদি আবার কাছে গিয়ে দাঁড়ায়, দিদি পুরো রান্না গুলিয়ে ফেলে, সেটাই আন্টি বলছিল। আর সেটা শুনে আমি বেশ হাসাহাসি করছিলাম। আমারও জানো তো ওই দিদির মতোই একই অবস্থা। রান্না করার সময় বেশি গল্প করলে বা কেউ দাঁড়িয়ে থাকলে একটু খিটির মিটির লাগে আর কি। এদিকে আন্টির সাথে গল্প করছিলাম, এরপরেই চলে এলো আমার বরমশাই আর আমার ছেলের বান্ধবী, বান্ধবীর মা, সবাই মিলে এসে আরতিতে যোগ দিলাম, আর অনেকটা আনন্দ করলাম। আরতি দেখার জন্য সবাই এতটাই ব্যাকুল হয়েছিল, সাঁগা ঝাল বাজানোর কথা কারোর মনেই ছিল না। তাই আমি ভাবলাম আমি দুটো একসাথে বাজানোর চেষ্টা করি, কারণ অনেক দিন এসব অভ্যেস নেই তো।
বিয়ের আগে যখন আমি বাড়িতে থাকতাম তখন তো সন্ধেবেলাটা পুজোটা আমিই করতাম, তখন কিন্তু এরকম শাঁখ ঝাঁঝ একসাথে আমি বাজাতে পারি। তোমরা কে কে আমার মতন একসাথে শাঁখ আর ঝাঁঝ বাজাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ রাতেই যে গণপতি বাপ্পার বিসর্জন হয়ে যাবে তা কিন্তু আমার কল্পনারও বাইরে। আমি তো জানি গণেশ ঠাকুরকে 3 দিন রাখার পরে বিসর্জন দিতে হয়, কিন্তু এখানে তো দেখলাম একদিনেই বিসর্জন হয়ে গেল। এটা আমার কাছে একেবারেই অজানা, দেখলাম বুঝলাম। যেহেতু কাছে পিঠে কোনো পুকুর বা ঝিল কিছুই নেই, তাই এরকম বালতির মধ্যে জল রেখে এর মধ্যে গণপতি বাপ্পাকে ডুবিয়ে দেওয়া হলো। গণপতি বাপ্পার বিসর্জন হওয়ার পরে না মনটা বেশ খারাপই হয়ে গেল সবার, যেন মুখটা একেবারে শুকিয়ে গেছে। আর এরপরে দিদি বলল এবারে খেতে বসে পড়ো, রাত হয়ে যাচ্ছে, বাচ্চাগুলোকেও তো খাওয়াতে হবে। তাই প্রথমে ভাবলাম ছেলেকে খাইয়ে দিই, তারপরে নিজেরা খাবো। ছেলেকে তো খাওয়াতে বেশ ভয় লাগছিল, কারণ ও তো সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা খেতে অভ্যস্ত নয়। আজকে ফার্স্ট টাইম ও সাউথ ইন্ডিয়ান খাবার খেলো, তাও আবার এইরকম একেবারে ঘরোয়া পদ। দিদি কাল রাত থেকে একেবারে খেটে খুঁটে এত কিছু আয়োজন করেছে, জানি না কতটা খেতে পারবো। দিদি নিজের হাতে বানানো এতগুলি আইটেম কোথায় আমি রাখবো, পেটের কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে আমি নিজেও জানি না। সাউথ ইন্ডিয়ান খাবার তো একটু তো ইউনিক হবেই, আমাদের মতন ঠিক না, তবে খেতে একেবারে ঘরোয়া, ভীষণ সাধারণ। আমার ছেলের বান্ধবীর মায়ের যা অবস্থা আমারও কিন্তু সেম অবস্থা, এতগুলি আইটেম সত্যি কিভাবে খাবো। আর এই পরোটাটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, নারকেলের পরোটা বেশ সুস্বাদুই লেগেছিল। আর এইটা খাওয়ার পরে না আর কিছু যেন খেতে ইচ্ছে করছিল না। তবু আমাদের জন্য যেহেতু এতগুলো আইটেম রান্না বান্না করেছে, তাই খাওয়া তো নিয়ম রক্ষক, তাই না। লাস্টে এই সাম্বার রাইস দিয়েই ডিনারটা কমপ্লিট করলাম। আর তোমাদের কেমন লাগলো আমার আজকের এই পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।